যেও ভুলতে পারে না, যে অতীত প্রায় রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে হানা দেয়। পরিবার বলতে বাবা মা, ছোট বোন ও ফুপুর পরিবার। তাদের সবার আদরের ছিল প্রিন্স। ফুপু সব সময় ওকে আদর করে জামাই বাবা ডাকতেন। তা নিয়ে বাবা তাকে খেপাতো। সে সুখের সময় হারিয়ে গেছে, তবুও তার স্মৃতিটুকু আজও মনে রয়ে গেছে। অবশ্য সুন্দর মুহূর্তগুলো কখনো স্বপ্ন হয়ে আসে না, আসে অভিশপ্ত স্মৃতিগুলো দুঃস্বপ্ন হয়ে। ওর কানে ভেসে আসে সেদিন দুপুরে আব্বু ও আম্মুর মৃত্যুর আগে বাচ্চার আকুতি এবং বোনের আর্তনাদ, যা ঠিক থাকতে দেয় না। সে সাথে মনে পড়ে সবাই ওকে ছেড়ে চলে গেলেও একজন ওকে বুকে তুলে নিয়েছে, দিয়েছে সন্তানের পরিচয়। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বাবার মতো ছায়া দিয়েছে। তাছাড়া আরো দুজন আপনজনদের কথা ভেবে বাঁচার লড়াই করে গেছে প্রতিনিয়ত। তাদের কাছে পাওয়া না হলেও আমার মনের সাথে তাদের রয়েছে অটুট বন্ধন। তা থেকে তারা বেখবর। তাদের একজন হচ্ছে ওর ছোটবেলার জীবনসঙ্গী এবং অন্যজন জীবনসঙ্গীর হৃদয়ের অংশ। হ্যাঁ, এটা সত্যি যে প্রিন্স ওর কষ্টকর অতীতকে ভুলতে চায়, তবে কিছু অতীত আছে যার সাথে ওর বর্তমান জড়িয়ে আছে। কথাটা ভেবে প্রিন্স বিড়বিড় করে বলল, অতীতের জের ধরে আমার বর্তমান নষ্ট হোক, তা আমি কখনো চাই না। এখন এই প্রিন্স ছোট নেই যে ওর সামনে ওর আপনজনের কেউ ক্ষতি করবে আর বসে বসে ও আঙ্গুল চুষবে। যদি এমন ভেবে থাকে তাহলে চরম ভুল করবে। সে যে হোক না কেন, আমি প্রিন্স তাকে নিশ্চিহ্ন করে দেব। তাছাড়া মেয়েকে দেখতে বাবা আসবে, সে তো ভালো কথা। শত হলেও শ্বশুর বলে কথা, আপ্যায়ন তো করতেই হবে। কথাটা বলে প্রিন্স মুচকি হাসলো। অন্যদিকে মেহেকের খুশির সীমা নেই। প্রিন্স ওর বাবাকে এখানে আসার অনুমতি দিয়েছে, এটা আবার স্বপ্ন নয় তো। কথাটা ভেবে মেহেক নিজের হাতে চিমটি কাটলো। ইস, চিমটিটা জোরে কাটা হয়ে গেছে, তাই তো এখনো হাত বেশ ব্যথা করছে। এর মানে সত্যি ওর বাবা এখানে আসবে এবং ওকে আর মনকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। মেহেকের বিশ্বাস হচ্ছে যে সে প্রিন্সের সাম্রাজ্যের থেকে তার দুই বোন ছাড়া পাবে। প্রিন্স বেটা বাবাকে আসার অনুমতি দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, কি মজা। কথাটা ভেবে মেহেক মুচকি হাসছে। আচ্ছা, আমি এত খুশি হচ্ছি, তার রাক্ষসটা দেখলে তো সন্দেহ করবে আমি যে কি করি না। তাছাড়া এখন দৌড়ঝাঁপ কম করতে হবে, না হলে ধরা পড়ে যাব। মেহেক কথাটা বিড়বিড় করে বলছে আর মুচকি হাসছে। এদিকে প্রিন্স ওর ডাক্তারের সাথে কথা শেষ করে বসে বসে ভাবছে, সে যে বাবা হবে আর মেহেক মা হবে সেটা তো সে মেহেকের আগেই সন্দেহ করেছিল। তবে তা মেহেককে বলেনি, কারণ মেহেক যদি এই মুহূর্তে সন্তান রাখতে অস্বীকৃতি জানায়, সে ভয়ে মেহেকের সাথে বিয়ের পর থেকে প্রিন্স একটা জিনিস খেয়াল করেছে, মেহেকের মাসিক সার্কেল অনিয়মিত হয়। 2 মাস কখনো 3 মাস পর পর হয়। সেজন্য ওর পরিচিত গাইনি ডাক্তার দেখানো হয়েছিল। তারপর থেকে পিরিয়ডের সমস্যা কিছুটা ঠিক হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে একদিন খেয়াল করে 3 মাস হয়েছে ওর ডেট মিস হয়েছে এবং ওর শরীর কিছুটা দুর্বল দেখায়। এতে প্রিন্সের সন্দেহ বাড়তে থাকে, কিন্তু একটা ভয়ের কারণে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আর সে ভয় হচ্ছে মেহেক। মেহেক যে এখনো মন থেকে প্রিন্সকে মেনে নেয়নি তা প্রিন্স বুঝতে পারে। এখন বাচ্চার কথা শুনলে প্রিন্সের রাগ যদি বাচ্চার ওপর ওঠায়, বাচ্চাকে কষ্ট দিতে চায় প্রিন্সকে শাস্তি দিতে। মেহেকের শাস্তি প্রিন্স সহ্য করতে পারলেও ওর বাচ্চাটা সহ্য করতে পারবে না। সেজন্য ভেবেছিল আরো কিছুদিন পর মেহেককে ডাক্তারের কাছে নিয়ে যাবে, যাতে তখন কিছু করার সময় না থাকে। কিন্তু তার আগেই এর মধ্যে একদিন মেহেক ভার্সিটিতে গিয়ে অসুস্থ হয়ে যায়। ওখান থেকে ওকে হসপিটালে নেওয়া হলে প্রিন্সের কাছে সুখবর চলে আসে। প্রিন্স ভাবতে পারেনি মেহেক এত সহজে ওদের বাচ্চাকে মেনে নেবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে মেহেক খুশি মনে মা হওয়ার বিষয়টি মেনে নিয়েছে। এখন আর প্রিন্সের চিন্তা নেই। তাছাড়া আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে ওদের বিয়ের 1 বছর হতে। তাই প্রিন্স চায় ওদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন মেহেককে সারপ্রাইজ দিতে, সেই সাথে ওর অতীত পরিচয়, বর্তমান অবস্থান এবং পরিবারের সম্পর্ক জানাতে, যাতে এই সময়ে মেহেকের ওপর কোনো চাপ না পড়ে। ওর সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আরেকটা বিষয়, মেহেক এখনো জানে না যে সেদিন ইউনিভার্সিটিতে গিয়ে ও অসুস্থ হলে ওখান থেকে ওকে যারা হসপিটালে নিয়ে যায় তাদের মধ্যে আমার একজন লোক ছিল। এই মেহেকের সব ব্লাড এবং ইউরিনের স্যাম্পল কালেক্ট করে আমাকে পাঠায়। আমি আমার পরিচিত হসপিটালে পরীক্ষা করাই, আর এদিকে মেহেক ভাবছে
তার দেওয়া রিপোর্ট দেখে আমি চুপচাপ বসে রয়েছি। হায় রে মেয়ে মানুষ, এটাও বুঝলো না যেখানে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে তাকে হেলাফেলা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এসব ওকে সন্দেহ করে করিনি, সে কথাও বুঝিয়ে বলতে হবে। এটা করেছি কারণ আমি ওর শরীরের বিষয়ে চিন্তিত ছিলাম। তাছাড়া আমার শত্রুর অভাব নেই। যে কোনো ফাঁকে আমার বিরুদ্ধে মেহেকের দ্বারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা করতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকাই ছিল আমার লক্ষ্য। আচ্ছা, তাই আগে থেকেই সতর্ক থাকাই ছিল আমার লক্ষ্য। সময় যাচ্ছে তার নিজস্ব, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোতে প্রিন্স নিজেকে মেলে ধরতে প্রস্তুত করেছে। ইদানিং মহাব্যস্ত প্রিন্স মেহেককে সারপ্রাইজ দিতে হবে, সেজন্য ওর এবং মেহেকের ছোটবেলার ছবি, মেহেকের পছন্দ অপছন্দ দিক খেয়াল রেখে অল্প সময়ে সবকিছু করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাই মেহেককে তেমন সময় দিতে পারছে না। এছাড়া 2 দিন হয়েছে মেহেকের বাবা এখানে আছেন। মেহেক বাবাকে পেয়ে ভীষণ খুশি, তাও ওর মুখ দেখে প্রিন্স বুঝতে পারছে আজকাল তো বাবা মেয়ে গল্প গুজবে মেতে থাকে বেশি সময়। এতে প্রিন্স হস্তক্ষেপ করে না। মেহেক খুশি, তাতেই প্রিন্স খুশি। এদিকে মন মেহেকের সাথে সম্পূর্ণ ভিন্ন। সে বাবার কাছে তেমন যায় না। ওর যত কথা আর আবদার হচ্ছে প্রিন্সের সাথে। তাই তো প্রিন্স বাসায় এলেই তার কাছে ছুটে যায়। বিড়াল ছানার মতো কোল ঘেঁষে বসে থাকে। সে খালামণি হবে, সে খুশির জাহির করে। পুচকুকে নিয়ে কি করবে না করবে তার পরিকল্পনা প্রিন্সকে বারবার শুনিয়ে কান পচানোর জোগাড়। প্রিন্সের কাছে মনে হয় ওরা না থাকলে প্রিন্সের জীবন এত সুন্দর হতো না। প্রিন্সের আজ বাসায় আসতে আসতে বেশ রাত হয়ে গেছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে দেখে মেহেক ঘুমিয়ে আছে। ওকে বিরক্ত না করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে মনের রুমে যায়। ওখানে গিয়ে দেখলো মন ঘুমিয়ে আছে। প্রিন্স মনের মাথায় হাত বুলিয়ে বলল, সরি এঞ্জেল, তোমাকে এবং তোমার বোনকে সময় দিতে পারছি না। পার্টি, কাজ সব মিলিয়ে কিছুটা ব্যস্ত আছি তো তাই। কথাটা বলে মনের কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আসে। বাহির থেকে না খেয়ে আসলেও এত রাতে কিছু খেতে ইচ্ছে করছে না। তাই রাতে প্রিন্সের খাওয়া হলো না। প্রিন্স নিজের রুমে এসে বিছানায় শুয়ে মেহেককে নিজের কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অতীত বর্তমান নিয়ে ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল। স্কুল ড্রেস পরা ছেলেটি স্কুল থেকে বাসায় এসে ড্রয়িং রুমে বসে মামা বলে চিৎকার করছে। প্রিন্স কি একে চেনে? কথাটা ভাবছিল সে সময়ে। ছেলেটা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ড্রয়িং রুমে ব্যাগ রেখে সামনের দিকে যাচ্ছিল। সে সময় তার চোখে পড়ে ফ্লোরে। সেখানে লাল রঙের ছোপ ছোপ দাগ দেখে ভয় পেয়ে জোরে জোরে মা বলে চিৎকার করে ডাকছে। সে সময় ছেলেটার কানে কারো আর্তনাদের শব্দ ভেসে এলো। শব্দের উৎস খুঁজতে এদিক ওদিক তাকে কিছুটা সামনে গিয়ে থমকে গেছে। সামনে ছেলেটির ছোট বোনটা রক্তাক্ত অবস্থায় পড়ে গঙ্গাচ্ছে। তার পাশে বাবা বুকে হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করছে। তার শার্ট তাজা রক্তে ভিজে চুপচুপে হয়ে গেছে। ছেলেটির বোন ও বাবার অবস্থা দেখে কাঁপতে কাঁপতে ওদের পাশে গিয়ে ঠাস করে ওখানে বসে পড়ল। মুহূর্তের মধ্যে কথা বলার শক্তি যেন কোথায় হারিয়ে ফেলেছে। চোখে শুধু একটা ভরসার হাত খুঁজে বেড়াচ্ছে। সে হাত কোথায়? এদিকে ছেলেটার বাবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিজের কথা না ভেবে ছেলের দিকে হাত বাড়িয়ে দেয়। ছেলেটি বাপের বুকের উপর ঢলে পড়ল। বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলল, এখান থেকে পালিয়ে যা। ওরা জানতে পারলে তোকেও বাঁচতে দেবে না। বেঁচে থাকতে হবে ওদেরকে বাঁচাতে, তোকে ওদের বাঁচাতে হবে। ইমরান মাহমুদ কথাগুলো অনেক কষ্ট করে বলতে পারলেও এরপর থেকে তার মুখ থেকে আর কিছু শুনতে পেল না ছেলেটি। ছেলেটা ওর বাবার আর কোনো শব্দ না পেয়ে মুখ তুলে তার দিকে তাকিয়ে দেখে ওর বাবা উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটা কেমন অস্বাভাবিক লাগছিল। ছেলেটা বাবাকে কয়েকবার ঝাঁকালো, তবে বাবার কোনো রেসপন্স পেল না। ছোট হলেও বুঝতে পারছে ওর বাবা ওকে একা করে পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। কারণ এই তো কিছুদিন আগেই তো ওদের ছেড়ে ওর দাদু চলে যায়। দাদুকে তখন কত ডেকেছে, দাদু ঘুম থেকে ওঠেনি। তখন বাবা বলছিল, খোকা, তোর দাদু আমাদের ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। তাহলে ওকে ফাঁকি দিয়ে বোন এবং বাবাও আল্লাহর কাছে চলে গেল। বোনের নিথর বাবার নিষ্প্রাণ দেহ দেখে ছেলেটা চিৎকার করে কেঁদে দেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। বাবা ও বোন তো এখানে, কিন্তু ওর মা কোথায়? বাবা ফাঁকি দিচ্ছে, মা কি তা জানে?
কথাটা মনে হতে কাঁপতে কাঁপতে ভিতরের রুমের দিকে পা বাড়ায়। তখনও ছোট মনে ক্ষীণ আশা ছিল ওর মা ঠিক আছে, মা এলে হয়তো বাবা ফাঁকি দিতে পারবে না, বোনটাও মায়ের বকুনি খেয়ে ঠিক ফিরে আসবে। কিন্তু রুমের মধ্যে ঢুকে ওর ভাবনাগুলো গুলিয়ে গেল যখন সামনে তাকিয়ে দেখে ওর মা মাটিতে শুয়ে আছে, তার চারপাশে রক্তের ছড়াছড়ি হয়ে রয়েছে। মায়ের মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে কেমন বিভৎস দেখাচ্ছে। রক্তের সাদা টাইলসের ফ্লোর লাল হয়ে আছে। এটা দেখে ছেলেটি গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। চিৎকার করতে চাইলেও আওয়াজ বের হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর চিৎকার করে। অন্যদিকে প্রিন্স ঘুমের মধ্যে মা বলে চিৎকার করে উঠল। রুমের মধ্যে এসি চলছে, তবুও প্রিন্সের শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আবারও সেই বিভৎস স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে। ছোট থেকে স্বপ্নটা ওর পিছু ছাড়ছে না। স্বপ্নটা দেখার পর ওর ছটফটানি বেড়ে যায়। প্রিন্সের ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করতে, কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না। শরীর নিস্তেজ হয়ে আসছে। এটা নতুন নয়, প্রিন্স যতবার এই স্বপ্নটা দেখে ততবার ওর এমন হয়। কারণ স্বপ্নে দেখা ছেলেটা যে আর কেউ না, প্রিন্স নিজে। আর স্বপ্নটা হচ্ছে ওর অতীত জীবনের একটা অংশ। প্রিন্সের অস্থির লাগছে এভাবে আর কিছুক্ষণ বসে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। প্রিন্স অনেক কষ্ট করে বিছানায় থেকে নেমে ঢুলতে ঢুলতে বারান্দায় চলে যায়। আশ্চর্যের বিষয় হচ্ছে একই বিছানায় শুয়েও মেহেক প্রিন্সের চিৎকার বা অস্থিরতা কিছুই টের পায়নি। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, একই সাথে থেকেও একজন আরেকজনের হৃদয় থেকে কতটা দূরে। অন্যদিকে প্রিন্স বারান্দার ফ্লোরে গিয়ে ঠাস করে শুয়ে বাহিরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিন্সের এই মুহূর্তে কারো কাঁধের প্রয়োজন ছিল, যার কাঁধে মাথা রেখে কিছুক্ষণের জন্য অতীতের ভয়ঙ্কর স্মৃতি ভুলে থাকতে পারবে। কিন্তু সেই কপাল নিয়ে তো প্রিন্স আসেনি। এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য ওকে লড়াই করতে হয়েছে প্রতিনিয়ত নিজের সাথে। যে বয়সে মায়ের ভালোবাসা বাবার শাসন দরকার, সে ছিল সেই বয়সে অন্ধকার জগৎ। যে বয়সে মায়ের ভালোবাসা বাবার শাসন দরকার, সে বয়সে অন্ধকার জগতে নিজেকে টিকিয়ে রাখার লড়াই নামতে হয়েছে তাকে। প্রিন্সের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। প্রিন্স আকাশের দিকে তাকিয়ে ফিরে গেল ওর অতীত জীবনে। সেদিনের ছেলেটি হচ্ছে প্রিন্স, আর কেউ নয়। সেদিন প্রিন্স মায়ের রুমে গিয়ে মাকে এমন অবস্থায় দেখে সহ্য করতে না পেরে ওখানে অচেতন হয়ে পড়ে। তারপর কি হয়েছে বলতে পারবে না। ওর জ্ঞান ফিরে পরের দিন সন্ধ্যায়। জ্ঞান ফিরে অপরিচিত জায়গায় নিজেকে আবিষ্কার করে মামা বলে ডেকে ওঠে। হঠাৎ মনে পড়ে যায় বাবা, বোন ও মায়ের রক্তাক্ত মুখ। ছোট প্রিন্স সেদিন বুঝতে পারে না সে যা দেখেছে তাকে কোনো ভয়ঙ্কর স্বপ্ন নাকি বাস্তব, আর সে এখানে এলোই কি করে। এদিকে প্রিন্সের আওয়াজ শুনে দরজা খুলে কেউ রুমে ঢোকে। প্রিন্স লোকটাকে দেখে বলল, আঙ্কেল আপনি? প্রিন্স লোকটাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল আমি বাসায় যাব, মা বাবা আমার জন্য অপেক্ষা করছে, আপনি আমায় এক্ষুনি নিয়ে বাসায় চলুন। লোকটাও, ও সরি, বারবার লোকটি বলছি কেন, তার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। লোকটার নাম হচ্ছে সাখওয়াত হোসেন, প্রিন্সের বাবা ইমরান মাহমুদের ছোটবেলার বন্ধু। সাখওয়াত প্রিন্সের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রিন্স কিছুতেই শান্ত হতে চাচ্ছে না। তখন বাধ্য হয়ে সাখওয়াত হোসেন প্রিন্সকে বলেন তারা এখন কিছুতেই ওখানে যেতে পারবে না, কারণ প্রিন্সের পরিবারের সবাইকে যে বা যারা খুন করেছে তারা জানতে পারলে ওকেও খুন করবে। তাছাড়া কিছুক্ষণ আগে প্রিন্সের বাবা, বোন ও মায়ের দাফন সম্পন্ন হয়েছে। ওখানে যে লাভ তো কিছু হবে না, বরং এতে ওর জীবনের উপর হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু সবকিছু শুনেও প্রিন্স জেদ করতে থাকে। সাখওয়াত প্রিন্সকে সামলাতে না পেরে ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে প্রিন্সকে ঘুমের ইঞ্জেকশন দেন। এরপর থেকে প্রিন্স যখনই বাড়িতে যেতে পাগলামি করে তখন তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রিন্স যেন কেমন হয়ে যেতে থাকে। ওকে দেখলে স্বাভাবিক বাচ্চাদের মতো লাগে না, খাওয়া দাওয়া করে না, ইঞ্জেকশন ছাড়া ঠিক মতো ঘুমায় না। তা দেখে সাখওয়াতের কষ্ট হয়। সে প্রিন্সকে কাছে বসে বুঝাতে চেষ্টা করে, এমন করলে তো হবে না, জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। সাখওয়াতের কথায় প্রিন্সের কোনো প্রতিক্রিয়া হয় না।
সে একভাবেই পড়ে আছে। তা দেখে সাখাওয়াত বারবার বোঝায়, প্রিন্সকে বলে। তার কথা শুনে প্রিন্সের চোখ ঝলমল করে উঠল। বাবাও তো ওকে তাদের বাঁচাতে বলেছিল, কিন্তু এতদিন কথাটার মনে পড়েনি কেন? আর ওরা কোথায় আছে তা তো প্রিন্স জানে না। তাহলে এখন ওদের খুঁজবে কি করে? তাছাড়া কারা ওর বাবা মা ও বোনকে হত্যা করেছে? কথাটা ভেবে প্রিন্স সাখাওয়াতকে জিজ্ঞেস করেন সে ওর মা বাবা ও বোনের খুনিকে চেনে কিনা। সাখাওয়াত হোসেন প্রিন্সকে বলেন সে চিনে না, তবে সন্দেহ করছে এই খুনের সাথে সিকান্দার মির্জা মানে ওর ফুফা এসবের মধ্যে জড়িত থাকার সম্ভাবনা বেশি। কারণ সাখাওয়াত হোসেন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে এই ঘটনা ঘটার দিন সকালে সিকান্দার মির্জা ওর ফুফু ও তার মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে। যেখানে ওর ফুফু অসুস্থ, ডাক্তার তাকে রেস্ট করতে বলেছে। কথাটা জানার পর থেকে প্রিন্সের লক্ষ্য সিকান্দার মির্জাকে খুঁজে খুনিদের কাছে পৌঁছানোর। প্রিন্স সাখাওয়াতকে বলে সিকান্দার মির্জা এবং খুনিদের শাস্তি দিতে হলে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে খুনিরা ওর ছায়া দেখলেও ভয় পায়। এই কথা শুনে সাখাওয়াত হোসেন আমতা আমতা করে প্রিন্সকে বলেন সে মাফিয়াদের সাথে জড়িত আছে। যদি প্রিন্স ইচ্ছে করে সেও মাফিয়াদের একজন সদস্য হতে পারবে, কিন্তু শর্ত একটাই, যাই করুক না কেন ওকে পড়াশোনা ভালো মতো করতে হবে এবং ভবিষ্যতে ওর বাবার সবকিছু ওকে বুঝে নিতে হবে। প্রিন্স সাখাওয়াতের শর্তে রাজি হয়ে যায়। তারপর শুরু হয় ওর নতুন জীবন। এর মধ্যে সাখাওয়াত সোসাইটিতে প্রিন্সকে নিজের ছেলে বলে পরিচয় দেন। এতে সাখাওয়াতের স্ত্রী খেপে যান এবং শর্ত দেন হয় এ ছেড়ে থাকবে তার জীবনে, না হলে তিনি। সাখাওয়াত প্রিন্সকে বেছে নিলে রাগ করে তার স্ত্রী তার থেকে তালাক নিয়ে চলে যায়। সাখাওয়াতের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়াতে প্রিন্স নিজেকে দায়ী করে। সেদিন থেকে প্রিন্স একটু একটু করে বদলে যেতে থাকে। এদিকে সাখাওয়াত প্রিন্সের দায়িত্ব তো নিয়েছে, কিন্তু ভালোবাসা ও সময় দিতে ব্যর্থ হয়েছে। প্রিন্সের অবুঝ মন একটু আদর ভালোবাসার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতো। প্রিন্সের নিজেকে ভালোবাসার কাঙ্গাল মনে হতো। আদর ভালোবাসা না পেয়ে এক বুক অভিমান নিয়ে ধীরে ধীরে প্রিন্স বড় হতে থাকে। ওর কোমল হৃদয় আস্তে আস্তে কঠিন রূপ ধারণ করে। ছোট থেকে মাফিয়াদের গ্রুপের সাথে যুক্ত হওয়াতে প্রিন্সের কাছে খুন করা, মারামারি করা ডাল ভাত হয়ে যায়। প্রিন্স প্রথম খুন করে 16 বছর বয়সে, তাও ওর বাবা সাখাওয়াতের বসকে। সে থেকে সাখাওয়াত হয়ে যায় ছোট লিডার। সাখাওয়াত ছেলের সাহসিকতা দেখে মুগ্ধ হন। সাখাওয়াত হোসেন বুঝতে পারে তার বসকে খুন করাতে সবাই প্রিন্সকে মারার সুযোগ খুঁজছে। তাই তিনি সিদ্ধান্ত নেন ছেলেকে লেখাপড়ার জন্য বাহিরে পাঠাবে এবং সেই সাথে বিদেশে তার যে পরিচিত মাফিয়া গ্রুপ আছে তাদের সাথে প্রিন্সকে পরিচয় করিয়ে দিবে। তাহলে প্রিন্স ভবিষ্যতে ইন্টারন্যাশনাল মাফিয়া হতে পারবে। প্রিন্স যেন সাখাওয়াত হোসেনের ইচ্ছেকে নিজের করে নিল। আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি জড়িয়ে পড়ল নানান অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে। এক সময় দেশে ও বিদেশের মাটিতে তার পরিচিতি লাভ করে। তবে সমাজের চোখে সে একজন পাকা ব্যবসায়ী, কিন্তু তার অন্য পরিচয় শুধু জানে শত্রুরা। প্রিন্স সবসময় মাফিয়াদের রুলস ফলো করত, তাই তো আজকে এখানে পৌঁছতে পেরেছে। মাফিয়াদের একটি রুলস হচ্ছে তোমাকে ওপরে উঠতে হলে বা লিডার হতে চাইলে এখন যে তোমার লিডার আছে তাকে খুন করে তোমাকে লিডার হতে হবে। প্রতিটা লিডার নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করে রাখে, আর মাফিয়ার সব সদস্য চাইলেও কিন্তু লিডার হতে পারে না। যার ভিতরে অত্যাধিক পরিমাণ সাহস, বুদ্ধি, একনিষ্ঠতা থাকে বা হিংস্রতা থাকে, কাউকে খুন বা গুম করতে দ্বিতীয়বার ভাবতে হয় না, তারাই একসময় লিডার হয়। আর প্রিন্সের মধ্যে এসব কিছু ছিল বলে সে লিডার হতে পেরেছে। তবে প্রিন্সের রুলস হচ্ছে বিনা কারণে কাউকে মারা যাবে না, আর যারা গরিব তাদের ভুলেও ওদের টার্গেট বানানো যাবে না। এই দুটি কাজকে প্রিন্স তো পাপ মনে করে। তবে প্রিন্স যতই রুলস থাকুক দেখ না কেন, একটা কথা আছে, পাপ কাজের ভিতরে পূর্ণ থাকতে পারে না। তাই তো অনেক সময় প্রিন্সের অজান্তেই গরিব ও বিনা অপরাধী ছাড়াও ওদের দলের ছেলেরা অনেককে মেরে ফেলে। আর সে খবর প্রিন্সের কানে এলে প্রিন্স তাদের মেরে ফেলে। প্রিন্স মাঝে মাঝে ভাবে তার মাঝে থেকে মায়া মহব্বত অনুভূতি সবকিছু একেবারে উঠে গেছে। তা না হলে যে প্রিন্স রুমে টিকটিকি দেখলে ভয় পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলতো, সে কিনা আজ হাসতে হাসতে মানুষ খুন করে। আর যে সেভাবে খুন নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে খুন করে। তাতে ওর কলিজা একটুও কাঁপে না।
প্রিন্স যেদিন থেকে শুনেছে সে বাবা হবে সেদিন থেকে তার কাছে এই খুন খারাপই বিষাক্ত লাগছে। ওর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পথ থেকে ফিরে আসতে ইচ্ছে করছে, কিন্তু আদৌ কি তা সম্ভব? সে যে এই পথ থেকে ফিরে আসতে ভয় পাচ্ছে, কারণ সে তো জানে এ রাস্তায় একবার ঢুকলে মৃত্যু ছাড়া ফেরা যায় না। আর ওর একটা ভুল পদক্ষেপ মোর, মেহেক এবং ওর অনাগত সন্তানের জন্য মৃত্যু ডেকে আনতে পারে। তাই তো ফেরার সাহস পাচ্ছে না। এসব ভেবে ভেবে কুলকিনারা পায় না। প্রিন্স কিছুদিন হয়েছে কাউকে তেমন কঠিন শাস্তি দিচ্ছে না, আর খুনও করছে না। তাতে যে ওর দলের মধ্যে ফিসফিস চলছে তা প্রিন্স ভালোই বুঝতে পারছে। তবে প্রিন্স ঠিক করেছে তার বাচ্চাটা পৃথিবীতে না আসা পর্যন্ত সে নিজের রাগকে এবং রক্তের নেশা কন্ট্রোল করবে। কথাটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দূর থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি, যা প্রিন্সের মন কোথাও নাড়া দিয়ে ওঠে। প্রিন্স সব ভাবনার অবসান ঘটিয়ে অবশেষে নামাজ